দেখুন, আমি বারবার বলেছি, আজকেও বলছি, যেখানে তৃণমূল কংগ্রেসকে দেখতে পাবেন সেখানেই দুর্নীতি হাজির, আর যেখানে দুর্নীতি সেখানে তৃণমূল কংগ্রেস থাকবেই থাকবে। একই দুর্নীতি, তৃণমূল কংগ্রেস একে অপরের পরিপূরক। এই যে নতুন লিস্ট আপলোড করেছে, এতদিন আমরা জানতাম যোগ্য শিক্ষকদের লিস্টে নাম আসবে, তারা স্কুলে যাবে, এই দেখতাম। এখন অযোগ্য শিক্ষকদের লিস্টে নাম আসছে। এগিয়ে বাংলা নয়, এটা পিছিয়ে যাচ্ছে বাংলা। তা আমি জোর গলায় বলছি, যে লিস্টের পাবলিশড হয়েছে 1803 জন, আমার সন্দেহ হচ্ছে সঠিক তদন্ত হলে দেখা যাবে এই লিস্টেও ঝোলঝাল আছে, অর্থাৎ পানি মেশানো আছে, আরো বাড়বে। আমি বিশ্বাস করি না 26,000 চাকরির মধ্যে মাত্র, আমার বিশ্বাস হচ্ছে না 26,000 চাকরির মধ্যে মাত্র 1803 জন অন্যায়ভাবে, অনৈতিকভাবে ঢুকেছে। যদি মাত্র 1803 জন হতো তাহলে এত জল ঘোলা করতো না। আর তারপরে যাদের এখন নাম অলরেডি পাবলিশড হয়েছে, কারা? শাসক দলের ছত্রছায়া, কোনো জায়গায় বিধায়কের মেয়ে, কোনো জায়গায় বিধায়কের বৌমা, কোনো জায়গায় কাউন্সিলর, কোনো জায়গায় প্রাক্তন কর্মদক্ষ, মানে একদম দল। আমাদের আজকে একটা বক্তব্যে বলছিলেন যে শাসক দল আর সরকার দুটো গুলিয়ে ফেলছে, দল আর সরকার সেই ধরনের হয়ে গেছে। দুর্নীতি করেছে একদম পুরো সাঙ্গপাঙ্গকে নিয়ে। তবে আমি একটা কথা বলি, যারা দুর্নীতি করেছে সবাই কিন্তু টাকা দিয়ে করেছে। ওই বিধায়কের মেয়ে, বিধায়কের বৌমা বলে ছাড় পেয়েছে, তবে এই টাকাটা কার কাছে গিয়েছে? জীবন কৃষ্ণ সাহাকে ধরেছে ঠিক কথা, কিন্তু জীবন কৃষ্ণ সাহার হজম করার অত ক্ষমতা নেই। আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ যে যদি ওর হজম করার ক্ষমতা থাকতো, ও তাহলে অফিসারদেরকে দেখে, ইডিকে দেখে না ছুটে ভেগে পালাতো না। কারণ যার এত টাকা হজম করার ক্ষমতা আছে, তাহলে তাকে ম্যানেজ করার ক্ষমতা আছে। কারা পালাচ্ছে না একটু দেখুন, তাদের হজম করার ক্ষমতা আছে। তাহলে আমার প্রশ্ন এখানে, এই টাকাটা তুলে যাদেরকে দিয়েছে, অর্থাৎ রাঘব বোয়ালগুলোকে কবে খুঁজে বার করবে? এই গল্প রাখতে বলুন। এর আগে সিবিআই গল্প করেছে, এখন ইডি আমার মনে হয় গল্প করছে। আমরা চাই এই দুর্নীতির রাঘব বোয়াল যারা মেধাকে বিক্রি করেছে, তাদের প্রত্যেকটাকে ধরে জেলের মধ্যে রাখা হোক। বিহারে এসআইআর হয়েছে, সেখানে 65,000 ভোটারকে 65 লাখ গেছে। সেখানে এটাও দেখেছি যে অনেকে জীবিত রয়েছে, রাহুল গান্ধী সেখানে চা খেয়েছেন। আপনারা বলছেন যে বাংলায় এসআইআর হয়, তাহলে ভয় নেই, কেন ভয়টা নেই? না, আমাদের কথাকে অপব্যাখ্যা করবে। আমাদের দুটো কথা হচ্ছে। আমাদের পার্টির লাইনটা বলে দিচ্ছে আগে। আমাদের পার্টির লাইন, আমি যে পার্টি থেকে বিলং করি, সে পার্টির লাইনটা হচ্ছে এসআইআর নিয়ে নাগরিককে আতঙ্কিত করা যাবে না, নাগরিককে হয়রানি করা যাবে না। আতঙ্কিত মানে এই যে নাম কেটে দেবে, আমি নাম বাঁচিয়ে নেবো, এটা বলে আতঙ্কিত করা হচ্ছে। ঠিক নোটবন্দির সময় দেখবেন আমাদের বাড়ি গ্রাম্য এলাকায় মা বোনেদের হাতে কত ছিল? 5,000, 10,000 টাকা, ম্যাক্সিমাম 20,000 টাকা স্বামীদের কাছ থেকে বা বাড়ির লোকের গার্জিয়ানদের কাছ থেকে 500, 1000 টাকা করে নিয়ে জমিয়েছিল। আর 500 টাকার নোটগুলো দেখবেন গ্রামের এটা চলে, এরকম কড়কড়ে নোটগুলো মেয়েগুলো জমিয়ে রাখতো। যখন নোটবন্দি হচ্ছে, ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। যারা হাজার হাজার কোটি টাকা 2 নম্বরই করে রেখেছে, তারা চিন্তিত নয়। আমাদের গ্রামের মা বোনেরা, হাই বাবারে কি হবে রে, টাকা চলে গেল হচ্ছে, আতঙ্কিত করা হয়েছে। তো আচ্ছা, তাদের 10,000 টাকা, 20,000 টাকা। তো আমার বক্তব্য এটাই যে এই আতঙ্কিত করা যাবে না। এসআইআর হওয়ার জন্য একজন মানুষ মারা গেল, খবর পেয়েছেন তো? সে আতঙ্কিত হয়েছে বলতে মারা গেছে। আমরা দেশের নাগরিক, আমার বাপ দাদা পূর্বপুরুষ দেশের জন্য লড়াই করেছে, দেশকে স্বাধীন করেছে, আর আপনি আমাকে আতঙ্কিত করবেন? এই আতঙ্কিত করা যাবে না। আর দ্বিতীয় কি বলেছি, যদি কোনো দ্বিতীয় আমাদের অবস্থান, কোনো বিএলও যে বুথ লেভেল অফিসার যদি কাউকে ডাউটফুল ভোটার ঘটছে, সে প্রকৃত ভোটার, তাকে জীবিত আছে মৃত বলে যদি করে, আমরা ছেড়ে কথা বলবো না। আপনারা দেখুন যেভাবে বিহারের এক্সপোজ হলে কি করে, সুপ্রিম কোর্টে গিয়েছিল বলতে এক্সপোজ হয়েছে। তো আমরা কি ছেড়ে কথা বলবো? ওবিসির জন্য যদি সুপ্রিম কোর্টে যেতে পারি, ওয়াকাফের জন্য যদি সুপ্রিম কোর্টে যেতে পারি, আপনার সিএ এর জন্য সুপ্রিম কোর্টে যেতে পারি, তাহলে আমার একটা বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করবে, আমি ছেড়ে দেবো নাকি? আমিও যাবো, আমাদের ফোরাম আইনি লড়াই করবে। তো সুতরাং আমাদের বলার বক্তব্য এটা ক্লিয়ার হচ্ছে যে আতঙ্কিত হবেন না। আপনি বৈধ ভোটার, আপনি কেন আতঙ্কিত হবেন? আপনাকে যারা অবৈধ ভোটার ঘোষণা করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের ফোরামের আমাদের বক্তব্য কি, যে ডি ভোটার বানানোর যে কুচক্রি আছে, তাদের বিরুদ্ধে আমাদের ধন্য, এটা মাথায় রাখতে হবে। আর যাতে না পশ্চিম বাংলায় এসআইআর এর নামে জীবিত ভোটারকে মৃত ভোটার না করে দেয়, তার জন্য তো আগামীকাল আমাদের ফোরামের পক্ষ থেকে ডেপুটেশনও দেওয়ার আছে। নির্বাচন কমিশন বলছে যে 2002 সালে ভোটার লিস্ট থাকতে হবে, তাদের নাম আছে। কিন্তু যারা হিন্দু অভিবাসী বাংলাদেশ থেকে এসেছে, তাদের অনেকেরই 2002 সালে ভোটার লিস্ট নেই। তাদের জন্য তো আতঙ্ক। প্রশ্নটা হচ্ছে দারুণ কথা। এই প্রশ্নটা একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা শুভেন্দু অধিকারী কেন বলছে না? শুভেন্দু অধিকারীকে লাস্ট 3টে ভোটে যারা ভোট দিয়েছে, লাস্ট 3টে নির্বাচনে শুভেন্দু অধিকারীরা যাদের ভোটটা সব থেকে বেশি পেয়েছে, সেই সমাজকে শুভেন্দু অধিকারী আজকে কি করতে চাইছে? ডি ভোটার বানাতে চাইছে। নির্বাচন কমিশন 2002 এর আপনার আমার আছে, নওশাদ সিদ্দিকীর বাপের আছে, আমার আব্বার আম্মার নাম আছে, এখানে যারা আছেন অনেকের আছে। কিন্তু বিশেষ করে বনগাঁ, স্বরূপনগর,
বাগদা, হাসকালি, নদিয়া, এই চত্র এলাকার মানুষরা অনেক পাবে না, তাহলে তারা কোথায় যাবে? তারা কোথায় যাবে? এইটা নিয়েই তো আমাদের প্রশ্ন। সেই জন্য সেই আজকে দেখছেন আমাদের ধর্ণা মঞ্চে মতুয়া সমাজের মানুষ এসছেন, বিভিন্ন সমাজের মানুষ এসছেন ঐক্যবদ্ধভাবে। যারা আমাদের ফরেন পলিসি অনুযায়ী যারা নাগরিকত্ব পেয়েছেন তাদের 2002 ওই লেভেলটা যে দিয়ে তাদেরকে অবৈধ ভোটার ঘোষণা করার চেষ্টা করছে, আমরা তার বিরুদ্ধে লড়াই করব। অর্থাৎ শুধুমাত্র নওশাদ সিদ্দিকী মুসলমানদের ভোটাধিকার না কেড়ে নেয় তার লড়াই করবে না, আরও যে সমস্ত জনগোষ্ঠী আছে তাদের পক্ষ নেবে। আমরা যেমন নেব, আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামও নেবে। আর আমি একটা কথা বলবো, এইটা যখন অমুসলিম ভাইদের, বিশেষ করে মতুয়া ভাইদের কথা তুলবেন, তারা কি বলবে? সব আমরা করে দেবো। দেখবেন বাইরে যাওয়ার জন্য অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ড দিয়েছিল, নাকি সারা ভারতবর্ষে যেখানে যাবে তুমি বেঁচে যাবে। মহারাষ্ট্রে ওই কার্ড থাকার পরও তাদের আটকে ছিল। অত সহজ নয়, গল্পই হয়ে যাচ্ছে। বলছে সিএ করে নাকি নাগরিকত্ব দেবো, কিন্তু সিএ এর নাগরিকত্ব দেওয়ার এখানে একটা প্রভিশন দেওয়া আছে, ধর্মীয় কারণে উৎপীড়ন হলে, ধর্মীয় কারণে অত্যাচার হলে তবে আপনি নাগরিকত্ব পাবেন। তো আমি ধর্মীয় কারণে অত্যাচার হয়ে বাংলাদেশ থেকে এসছি কি আসেনি? মুসলমানদের কথা বাদ দিয়েছে, ওই জন্য চ্যালেঞ্জ করেছি আমি সুপ্রিম কোর্টে। তো যদি হিন্দু ভাই বাংলাদেশ থেকে আসে, তো ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আসছে, কোনো প্রমাণপত্র দিতে পারবে? আমি সত্যিকারে ধরে নিলাম তর্কের খাতিরে যে একটা ভাই ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে চলে এসেছে তার বসত বাড়ি ছেড়ে, কিন্তু সেখানে নিজের জানের বাঁচবার জন্য দেশ ছেড়ে পালিয়ে আসবে না? লোকাল থানাতে গিয়ে একটা জিডি করবে, এফআইআর করবে, তারপরে আসবে? বলুন, তা হতে পারে? তাহলে সেই ভাইরা কোথায় যাবে? অলরেডি তারা ভারতবর্ষের পানি, ভারতবর্ষের হাওয়া, ভারতবর্ষের বাতাস, ভারতবর্ষের সরকারি হসপিটাল, পশ্চিমবাংলার সমস্ত সরকারি ফ্যাসিলিটিস তারা নিচ্ছে। তাদেরকে যেভাবে সিএ নামে বোকা বানিয়েছে, ঠিক এসআইআর এর নামে তাদেরকেও ভোটার বানানোর চক্রান্ত চলছে। অসমে না, ওখানে অহমিয়া সমাজের মুসলিম মানুষকে বাংলা ভাষায় কথা বলার জন্য সব বাংলাদেশি তকমা দিয়েছিল। 1971 সালের কাগজ চেয়েছিল, আজকে দুধকে দুধ, পানিকে পানি হয়ে গেছে। 19 লক্ষ মতো নাম বাদ পড়েছে, তার মধ্যে যাদেরকে বাংলাদেশি বলতো তাদের সংখ্যা কত? যে অল্প সংখ্যা, 2 লাখ না 3 লাখ মতো। এই যে 2 লাখ 3 লাখের মধ্যে নামের বানান ভুল, কাগজপত্র ভুল। আমি এই মিডিয়ার মাধ্যমে বলবো, অযথা আতঙ্কিত হবেন না এসআইআর নিয়ে। আপনি আপনার কাগজপত্র ঠিক করুন, নামের বানান টানান ঠিক করুন। যদি আপনি দেখুন, বাংলাদেশ আমির শেখকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছিল, আমির শেখকে আইনের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। তো সুতরাং আপনার যদি ডিভোটারকে বানানোর চক্রান্ত করে, যে অফিসার করছে সেই অফিসারের বিরুদ্ধে আইনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই চলবে। 2025-এর আগে আজকে যতবার প্রধানমন্ত্রী বা অমিত শাহ এসেছে, বারবার বলেছি যে আমরা নাগরিকত্ব দেবো, সেই নিয়ে সুর চড়িয়েছে। কিন্তু এইবার 2025-এ আসার পর বারবার বলার চেষ্টা করছে যে বাংলাদেশিদেরকে আমরা তাড়াবো। কি দেখছেন? যারা মোদিজির আর অমিত শাহজির কথাতে বিশ্বাস করে নিয়েছিল তাদেরকে বলুন, জিজ্ঞাসা করতে, মোদিজি অমিত শাহজির দলের যারা লোক আছে, কই নাগরিকত্ব দেবার গল্প শুনিয়ে ভোট নিলে কই আমার নাগরিকত্ব দাও, দিতে পারবে? দিতে পারবে না। বাংলাদেশি চেল্লাচ্ছে, কিন্তু বিহারে যত 65 লক্ষ লোক বাদ গেছে, একটা চিহ্নিত হয়নি বাংলাদেশি বা রোহিঙ্গা। গল্প শোনাচ্ছে গো। ইউনাইটেড নেশন বলছে সারা পৃথিবীতে মোটামুটি 20 লাখের বেশি, 22 লাখ মতো রোহিঙ্গা আছে। 10 লাখ তো বাংলাদেশে আছে। আর ইন্ডিয়াতে কত রোহিঙ্গা আছে? অমিত শাহজি দপ্তর বলছে 30,000 মতো। বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে। ওদের ওয়েস্ট বেঙ্গল 5th র্যাঙ্কে আছে। 1 নম্বর কি আছে জানেন? বিজেপি পরিচালিত রাজ্য হচ্ছে আপনার দিল্লি। তারপরে 2nd না 3rd-এ আছে আপনার হরিয়ানা, 4th-এ আছে অসম, 5th-এ আমরা, আমাদের ওয়েস্ট বেঙ্গল। যদি অন অ্যান অ্যাভারেজ 5,000 করে ধরি 5টা রাজ্যে, তাহলে 30,000 যদি 6,000 করে ধরি, তাহলে পশ্চিমবাংলার 6,000 নাগরিক আছে। আর শুভেন্দু অধিকারী 1.5 কোটি নাগরিক করে চিল্লাচ্ছে, আর মমতা ব্যানার্জি বলছে ভালোই মজা নিচ্ছে। মমতা ব্যানার্জি শুনছে আর হাসছে, বলছে মুসলমানরা ভয় খেয়ে যাবে, এবার ভোটের সময় আমি পেয়ে যাবো। এগুলো ভরকানো হচ্ছে, আর কিছুই না। আমি একটা কথা ক্যামেরার মাধ্যমে বলছি, কারো বাবার ক্ষমতা নাই, কারো আব্বার ক্ষমতা নাই বৈধ কোনো ভারতীয়কে দেশ থেকে তাড়াবে। ওই আমির শেখ বৈধ ভারতীয় দেশ থেকে তাড়িয়েছিল, আইনের চাবুককে আবার দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। তাকে অ্যারেস্ট করেছে? আমি এতটুকু দর্শক বন্ধুদের বলবো, ওকে অ্যারেস্ট করেনি কেন? অ্যারেস্ট করলে তাহলে বলবে না আর কোথায় কথা। এ কথা না বলে মুসলমানরা ভয় পাবে না। মুসলমানরা না ভয় পেলে তৃণমূলের সঙ্গ ছেড়ে দেবে। তৃণমূলের সঙ্গ মুসলমানরা ছেড়ে দিলে তৃণমূল হেরে যাবে। ওই জন্য ওদেরকে দিয়ে বলাচ্ছে, খোঁজ নিয়ে দেখুন তৃণমূলের ওই নেতাকে, বিজেপির ওই নেতাকে তৃণমূলের নেতারা হয়তো ফান্ডিংও করেছে বলার জন্য। কংগ্রেসের অফিসে হামলা চালিয়েছিল রাকেশ সিং, সেই লাইভ আমরা দেখেছি, ভিডিও দেখি, তারপরে এগুলো গ্রেফতার হয়। কি বলবেন? আমি তো অনেক আগে বলে দিয়েছি, হঠাৎ করে হয়েছে। ভাইয়া, অভিযোগ করা হচ্ছে যে আপনারা ধর্মমঞ্চ করেছেন মোদী সরকারের বিরুদ্ধে, কিন্তু কথা বলছেন বেশি রাজ্য সরকারের বিরুদ্ধে। 25% আমাদের যে ডিমান্ড আছে, 4টে ডিমান্ডের মধ্যে 25% যাচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে, 75% যাচ্ছে কার বিরুদ্ধে? কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আমাদের বক্তব্য 80% হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে,
20% হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে। চোরকে যদি চোর বলে গায়ে লাগলে কি করতে পারি ভাই আমি বলো? এবার আমি বলছি ভোট চোর মোদি চোর, আমাদের স্লোগান হচ্ছে ভোট চোর গদি চোর। আর মমতা ব্যানার্জি নিজেকে ভাবছে, তৃণমূলরা যদি ভাবছে এটা ভোট চোর, ডায়মন্ড হারবার থেকে শুরু করে লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ভোট চুরি করেছে, আমাদেরকে বলছে আমাদের বিরুদ্ধে কেন বলছে? আমরা বলছি কি চাকরি চোর গদি চোর, চাকরিও তো চুরি হচ্ছে বিজেপির আমলে, খোঁজ নিন। এরা ভাবছে আমাদের 26,000 চাকরি বাতিল হয়েছে, আমাদের বিরুদ্ধে বলছে। সর্বোপরি বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম, তো যতই আমরা বিজেপিকে বলছি ওরা ভাবছে আমার কি বলছে। এসআইআর মূলত স্ট্র্যাটেজিক্যালি তৃণমূল কংগ্রেসের ফায়দা হচ্ছে। এসআইআর নিয়ে আতঙ্ক যত করতে পারে তৃণমূলের তত লাভ। ঠিক সিএ এনআরসি নিয়ে যত আতঙ্কিত করে তৃণমূল লাভবান হয়েছিল। আপনার বুকে যে সোশ্যাল মিডিয়া প্রশ্ন হচ্ছে যে এসডিপিআই এবং আইএসএফ এটা হচ্ছে বিজেপির দালাল, তারপরও তারা দুজন মিলে একটা যৌথ ধর্ণা মঞ্চ করছে, এরকম মানে কমেন্ট আসছে, কি বলবেন? লেট মি ফিনিশ। এসডিপিআই, আইএসএফ, আইইউএলএ, এমএল, ডব্লিউপিআই, আজাদ সমাজ পার্টি, সংখ্যালঘু যুব ফেডারেশন, আমাদের 31টা সংগঠন নিয়ে আমরা শুরু করেছিলাম। আজকের দিনে সেটা 40টার উপরে পৌঁছে গেছে। আপনারা দাঁড়ান বলতে দিন। তো ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, এসডিপিআই, আইএসএফ, ডব্লিউপিআই, মুসলিম লীগ তো বিজেপির সাথে সংসার করেছিল। রেলমন্ত্রী আবুল সাহেব ছিলেন, দপ্তরবিহীন মন্ত্রী নওশাদ সিদ্দিকী ছিল বিজেপির আমলে। ফ্রন্টে এসে লড়াই করব আব্বাস সিদ্দিকী বলেছিল বিজেপিকে, 1998 সালের আনন্দবাজার পত্রিকায় ছেপেছিল। এসব বোকা বোকা প্রশ্ন করতে বারণ করো। আমাদের লড়াই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। আমরা বিজেপিকে পশ্চিমবাংলা যে জায়গাটা দিচ্ছে তৃণমূল, এই দুটো অপশক্তি আমরা মনে করি, এই দুটো শক্তি পশ্চিমবাংলার সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করছে, এদের বিরুদ্ধে লড়াই করছি। তবে আমি একটা কথা বলবো, বিজেপির দালাল প্রমাণিত নয়। বললে যদি ট্যাক্স লাগতো তাহলে বলা বন্ধ করে দিত, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে ওরা বলে কি বিজেপি নাকি আমাদেরকে টাকা দিয়েছে। এত মিডিয়ার ভাইরা আছে, তো আমি একটা বার্তা দিচ্ছি, যে ভাই বলছে বিজেপি আইএসএফকে টাকা দিয়েছে, দেখতে পাইনি কেউ। আমি প্রকাশ্যে বলছি আপনি টাকার ব্যবস্থা করুন বিজেপির কাছ থেকে, নওশাদ সিদ্দিকী আইএসএফ নেবে। যে ভাই ব্যবস্থা করবে তাকে 90% আমি টাকা দিয়ে দেবো, মাত্র 10% টাকা আমি পার্টি চালাতে লাগাবো। যাও, থ্যাংক ইউ। ঠিক আছে, তাকে বলে